هرگز نمی سوزد، ابدی است. تا زمین زمین است و زمان زمان باقی است. آتش توهین و تحریف حریف حقیقت نخواهد شد. আজারবাইজান এবং ইরানের উভয়ের একটি যৌথ প্রকল্প ইলেকট্রনিক্যাল ড্যাম, মানে যেটা পানির সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন করে, যে বিদ্যুৎ মূলত আজারবাইজান এবং ইরান দুই পক্ষই শেয়ার করে ব্যবহার করবে। তাদের এই প্রজেক্টের উদ্বোধনের জন্যই মূলত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং ইরানের ফরেন মিনিস্টার হুসেইন আমির আবদুল্লাহিয়ান এবং আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব প্রেসিডেন্টের সাথে আজারবাইজানে সফরে গিয়েছিলেন। সফর থেকে ফেরার সময় 3টি হেলিকপ্টারের একটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়, যার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট দুইজন ব্যক্তিত্ব রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান। তারা দুজন একই সাথে একই হেলিকপ্টারে থাকায় উভয় শহীদ হয়ে যান। কিন্তু নোট করার মতো ইন্টারেস্টিং বিষয় হলো স্পেসিফিকভাবে সেই চপারটি বিধ্বস্ত হয়েছে যার মধ্যে ইম্পর্ট্যান্ট ব্যক্তিত্বরা ছিল। দুর্ঘটনা তো 3টি চপারের মধ্যে যে কোনোটার সাথেই ঘটতে পারত, অথবা 3টির মধ্যে 2টি বা 3টি হেলিকপ্টারের সাথেই হতে পারত, কিন্তু এমনটি হয়নি। বাকি 2টি হেলিকপ্টার ফিরে এসেছিল। বিশ্লেষকরা ব্যাখ্যা করছে যে অতিরিক্ত কুয়াশা বা ফগের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটি ঘটেছে। আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটি ইরান এবং আজারবাইজানের বর্ডারের কাছাকাছি, যেখানে সাইট অফ র্যাকেজ লেখা আছে। এই জায়গাটিতে মূলত এই ঘটনাটি ঘটে, অর্থাৎ ইরানের অভ্যন্তরীণ এরিয়াতেই। 7ই অক্টোবরের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আমরা ইরানের ফরেন মিনিস্টারকে বেশ তৎপর দেখতে পেয়েছি। সে বেশ অ্যাক্টিভ থেকে হুঙ্কার দিয়ে যাচ্ছিল। শুরু থেকেই তাকে আমরা দেখেছি তুর্কিয়ের, কাতারের ফরেন মিনিস্টারদের সাথে বৈঠক করে বা সরাসরি হামাসের লিডার হানিয়ার সাথে পরপর মিটিং করে যাচ্ছিল এই যুদ্ধের বিষয়টি নিয়ে। বিভিন্ন খবর আদান প্রদান। ইরানের ফরেন মিনিস্টার হিসেবে যতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা যায় তা পালনের পাশাপাশি শুরু থেকেই সে বিভিন্ন সময়ে ইসরায়েলি গভর্নমেন্ট, ইসরায়েলি অথরিটিকে হুমকি ধামকি দিয়ে এসেছে। সো হি ওয়াজ ভেরি অ্যাক্টিভ এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, যুদ্ধ চলাকালীন। প্লাস প্রেসিডেন্সির রোল আমরা ভালো করেই জানি। ইরান এমন একটি দেশ, তাদের এমন একটি সিস্টেম, সেখানে কিন্তু যে কাউকে ধরে প্রেসিডেন্ট পদে বসিয়ে দেওয়া হয় না। তাদের প্রেসিডেন্সির আলাদা একটা ধাঁচ রয়েছে। তাদের প্রেসিডেন্টরা সবসময় চায় তাদের সুপ্রিম লিডার ধর্মগুরুকে অনুসরণ করে একটা সময় সেই ধর্মগুরুর আয়াতুল্লাহ বা সুপ্রিম লিডারের অবস্থানে পৌঁছাতে। যেভাবে আলী খামেনিকে রুহুল্লাহ খামেনি সুপ্রিম লিডার বানিয়ে দিয়ে গিয়েছিলেন এবং সেটি তাদের যোগ্যতাকে যাচাই করে এই স্থান তাদেরকে দেওয়া হয়। সে কতটুকু ধর্মপ্রাণ, তার মধ্যে ধর্মের কতটুকু অবশিষ্ট আছে, ইসলামের জন্য সে কতটুকু করতে পারবে সে বিষয়ে বিবেচনা করে। যেমন একটা সময় আলী খামেনি প্রেসিডেন্ট ছিলেন, প্রেসিডেন্ট থেকে আয়াতুল্লাহ হয়েছেন, ঠিক একইভাবে ইব্রাহিম রাইসিও সেই যোগ্যতা লাভ করতেন। তো এনারা হচ্ছেন কি পিপল, এনারা মোস্ট ইম্পর্টেন্ট রেসপেক্টেড পারসন, ইরানের জনসাধারণের কাছে সবচেয়ে সম্মানিত। সেজন্যই সেখানে মূলত তাদেরকে তাদের জন্য রাহাবার শব্দটি ব্যবহার করা হয়। তো পরবর্তী আয়াতুল্লাহ ধর্মীয় গুরু বা সুপ্রিম লিডার হয়তো তিনি হতেন যদি তিনি আজকে আমাদের মাঝে থাকতেন। গত বছর সেপ্টেম্বরে 9/11 ডকুমেন্টারিতে আমি একটি কথা বারবার বলছিলাম। এটা আমাদেরকে মনে রাখতে হবে যে মিডল ইস্টে CIA এবং মোসাদের অনেক প্রভাব আছে। না হয় আব্দুল করিম কাসিমকে কিভাবে হত্যা করে, কাসেম সোলেমানিকে কিভাবে হত্যা করে। একটি বিষয় লক্ষ্য করে দেখুন, হোক আমেরিকা বা USSR বা ব্রিটিশ, তারা এই সময়টিতে এখন ডিরেক্টলি নয় ইনডিরেক্টলি এই দেশগুলোকে শাসন করতে চায়, এবং তা তাদের পাপেট সরকারদের দিয়ে। আর এই ক্ষেত্রে মিডল ইস্টে সবচেয়ে বেশি আমেরিকা তাদের গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করেছে। 1958 সনে ইরাকি রিভলিউশন আসার পর আব্দুল করিম আল কাসিম নামক একজন মিলিটারি অফিসার এবং ন্যাশনালিস্ট সেখানে ক্ষমতায় আসে। ব্রিটিশ আমেরিকা তখন কুয়েত থেকে প্রচুর পরিমাণে তেল আমদানি করছিল, যে কুয়েতের বর্ডার ইরাকের সাথে ঘেঁষা। কোল্ড ওয়ার তখনও চলমান। আব্দুল করিম কাসিম সোভিয়েত ইউনিয়নের সাথে মিত্রতা করে কুয়েতে ইনভেনশন নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সেটি পছন্দ হয়নি। তারা তাদের গোয়েন্দা বাহিনী দিয়ে আব্দুল করিম কাসিমকে ক্ষমতা থেকে উৎখাত করে তারপর সেই গোয়েন্দা দিয়েই তাকে অ্যাসাসিনেট বা গুপ্ত হত্যা করেছিল। 1978 সনে সোভিয়েত কমিউনিস্টদের পক্ষ থেকে নূর মোহাম্মদ তারাকি নামক এক ব্যক্তি আফগানিস্তানে প্রেসিডেন্টের ক্ষমতায় আসে। নূর মোহাম্মদ তারাকিকে তাদেরই ফরেন মিনিস্টার হাফিজুল্লাহ আমিনকে দিয়ে হত্যা করা হয় এবং ক্ষমতা হাফিজুল্লাহ তার নিজের হাতে নিয়ে নেয়। হাফিজুল্লাহ আমিন
গোপনে সিআইএর একজন এজেন্ট ছিল, অথবা সিআইএর এজেন্টদের সাথে তার মিত্রতা ছিল। ঘটনাগুলো এজন্যই বলছে যেন বুঝতে পারেন মোসাদের এবং সিআইএর এজেন্টদের মিডল ইস্টে কতটা পরিমাণে প্রভাব রয়েছে। কোনো একটা দেশের ফরেন মিনিস্টারকে দিয়ে তাদেরই রাষ্ট্রপতিকে হত্যা করে ফেলা কি ভয়ঙ্কর ব্যাপার। আপনি যদি মিডল ইস্টের কোনো পলিটিশিয়ান হন, তাহলে কি পরিমাণে এই গোয়েন্দা সংস্থার নজর আপনার উপর থাকবে তা আপনি ভাবতেও পারবেন না। মুহূর্তেই চোখের পলকে আপনি শেষ হয়ে যেতে পারেন। 2020-এ বাগদাদের এয়ারপোর্টে ইরানিয়ান জেনারেল কাসেম সোলাইমানিকে আমেরিকা ড্রোন দিয়ে হত্যা করে ফেলেছিল। এরপর ইরানের অভ্যন্তরে ঢুকে তাদেরই মাইক্রো কারের মধ্যে ওয়েপেন ফিট করে এসেছিল মোসাদের গোয়েন্দা। এরপর বলা হয় স্যাটেলাইট এবং রিমোট কন্ট্রোল ব্যবহার করে মহসিন ফাকির জাদে নামক ইরানের টপ নিউক্লিয়ার সায়েন্টিস্টকে 1000 কিলোমিটার দূর থেকে ফায়ার করে হত্যা করেছিল। কিছুদিন আগেও আবার আরেকজন ইরানের জেনারেলকে সিরিয়ায় হত্যা করেছে। এরা সবাই কি পিপল ছিল, ইম্পর্ট্যান্ট পার্সোনালিটি ছিল ইসরায়েলের বিপক্ষে লড়াই করার জন্য। মহসিন ফাকির জাদে ইরানের টপ নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিল যে সফল হতে পারলে আমেরিকা এবং ইসরায়েলের সবার আগে হুমকির মুখে পড়বে। ইরানের জেনারেলকে হত্যা করার ফলে কিছুদিন আগেই ইব্রাহিম রাইসি ইসরায়েলের সরাসরি রকেট হামলা করেছিল, যার জবাব কোনো না কোনো উপায়ে ইরানকে দেওয়া হবে বলে প্রতিজ্ঞা করেছিল ইসরায়েলের নেতানিয়াহু। হ্যাঁ, ইরানের উপর ছোটখাটো ড্রোন হামলা করেছিল, তবে এটা নিয়ে বেশিরভাগ হাসাহাসি হয়েছে ইসরায়েলকে নিয়ে। কিন্তু ইসরায়েল ছোটখাটো এমন একটি হামলা করে নিজেদেরকে হাসাহাসির পাত্রে পরিণত করবে, এমনটা তো ভাবা বোকামি। তাদের প্ল্যান হয়তো এর চেয়েও গভীর ছিল। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে বিমান দুর্ঘটনা ঘটিয়ে কাউকে হত্যা করবে ইসরায়েল, এটা কি আসলেও সম্ভব? 2001 সনে যখন আমেরিকায় 9/11-এর ঘটনা ঘটে, তখন বেভারলি একেট নামক একজন লয়ার তার হাজব্যান্ডকে এই ঘটনায় হারিয়েছিল। মানে সেদিনকার এই দুর্ঘটনায় তার হাজব্যান্ড মারা গিয়েছিল। এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য সে মিডিয়ার মধ্যে অ্যাক্টিভ হয়ে উঠেছিল। 9/11-এর ভিকটিম পরিবারদের পক্ষ থেকে সে একজন অ্যাডভোকেট হিসেবে দাঁড়িয়েছিল এবং আপনি দেখতে পাচ্ছেন প্রেসিডেন্ট বারাক ওবামার সাথেও এখানে সে সাক্ষাৎ করেছে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে। কারণ জর্জ বুশের 9/11 কমিশন যে তদন্ত, যেই রিপোর্ট দিয়েছিল, তাতে সাধারণ জনগণ কেউই বিশ্বাস করছিল না। মানে অফিসিয়াল স্টোরি যে স্টোরি বলে মুসলিমরা এই ঘটনা ঘটিয়েছে। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ভিকটিমের পরিবারদেরকে সরকার পক্ষ থেকে ফান্ড বা তাদেরকে অর্থায়নও করা হয়েছিল, যা এই মহিলা সহ আরও অসংখ্য পরিবার রিজেক্ট করে দেয়। তাদের দাবি একটাই ছিল সুষ্ঠু তদন্ত। এক পর্যায়ে এই মহিলা অ্যাডভোকেট আমেরিকা এবং সৌদির বিরুদ্ধে কোর্টে লস্যুট করেছিল, মানে এই দুই দেশের ওপর কেস করে দেয় আর কি। যার পরবর্তীতে অস্বাভাবিকভাবে আমরা দেখতে পাই বাফেলোতে ট্রাভেল করার সময় বেভারলির প্লেন ক্র্যাশে মৃত্যু হয়ে যায়। ঘটনাটি আমাদের কাছে কাকতালীয় মনে হতেই পারে যতক্ষণ না পর্যন্ত আমরা আরেকজন লয়ার মাইকেল এইচ ডরেনের সেম ওয়েতে সেমভাবে মৃত্যু হতে দেখি, তাও আবার সেই একই সনে 2009 ডরেন নিজেও 9/11-এর ভিকটিমদের পক্ষে দাঁড়িয়ে আমেরিকার বিরুদ্ধে কেস লড়ার জন্য দাঁড়িয়েছিল। তার মৃত্যুর খবরের ক্লিপ হচ্ছে এটি। We're also closely following a developing story from Ohio tonight. A small plane registered to a Buffalo attorney has crashed near Cleveland and there are no survivors. Report. According to the FAA, that Cirrus SR-22 plane was registered to Michael Doran, who is an attorney in Buffalo with the law firm Doran and Murphy. News 4 legal analyst Terry Connors says that Michael Doran is the kind of attorney that everyone respects. Doran was involved in many cases involving railroads. According to authorities in Ohio, it was raining and there was low visibility at the time of the crash. Reporting live in the newsroom, Michelle McClintock, News 4 at 11. SR-22 নামক একটি বিমান নিয়ে সে আকাশে উড়ান দিয়েছিল। হঠাৎ বৃষ্টির কারণে নাকি বিমানটি ক্র্যাশ করে। আবার কাকতালীয়ভাবে অ্যাট দ্য সেম টাইম যখন এদেরকে মারার প্রয়োজন ছিল, মানে 9/11 কমিশনের অফিসিয়াল রিপোর্ট করার পূর্বে। যাই হোক, এদের কাছে কি এমন কোনো টেকনোলজি আছে যার মাধ্যমে কমার্শিয়াল এয়ারপ্লেন থেকে শুরু করে প্রাইভেট প্লেন এবং হেলিকপ্টার পর্যন্ত ওরা চাইলেই মাঝ আকাশে বিকল করে দিতে পারে কোনো টার্গেটেড ব্যক্তিকে হত্যা করার জন্য? বলা যায় এটা তো মোসাদের এবং আমেরিকান এজেন্সির পুরনো ফ্যাশন, এয়ারপ্লেনের মাধ্যমে অ্যাসাসিনেট করে সেটিকে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেয়া। ইব্রাহিম রাইসির মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হত্যা করার জন্য এরকম কৌশল তারা অবলম্বন করতেই পারে। আমার কাছে এটা পরিকল্পিত হত্যাকাণ্ডই মনে হচ্ছে। মাইকেল এইচ ডরেনের প্লেন ক্র্যাশের সম্পর্কে এই নিউজটিতে বলা হচ্ছে যে সে ক্র্যাশের আগে কিছুই দেখতে পাচ্ছিল না। ঠিক একইভাবে যেমন ইব্রাহিম রাইসির হেলিকপ্টার ক্র্যাশের জন্য কুয়াশা বা ফগকে
দায়ী করা হচ্ছে, হঠাৎ আবহাওয়ার পরিবর্তনকে দায়ী করা হচ্ছে। আবহাওয়া পরিবর্তনের কারণে স্পেসিফিকলি সেই হেলিকপ্টারটি ক্র্যাশ করলো যার ভেতরে প্রেসিডেন্ট এবং ফরেন মিনিস্টার ছিলেন। এমনটা ওরা কিভাবে করেছে তা নির্দিষ্টভাবে আমাদের জানা না থাকলেও আমরা এতটুকু জানি যে আগেও ওরা এমন ঘটনা ঘটিয়েছে। এটা কি ছিল তাহলে 7ই অক্টোবর প্রক্সি দিয়ে এবং 13ই এপ্রিল সরাসরি ইসরায়েলের ওপর হামলা করার জবাব? কোরআনকে অবমাননা করলে জাতিসংঘে দাঁড়িয়ে বুক ফুলিয়ে কোরআন হাতে নিয়ে হুঙ্কার দেওয়া ব্যক্তিটি, যে ব্যক্তি বলেছিল কোরআন কখনোই আগুনে পোড়ানো বা বিকৃত করা সম্ভব না যতদিন পর্যন্ত এই দুনিয়া বিশ্বজগতে টিকে আছে। গাজায় ইসরায়েলের গণহত্যা চলাকালীন যে ব্যক্তিটি সমস্ত রাগ, ক্ষোভ, যুদ্ধ ভুলে গিয়ে সৌদিতে ছুটে গিয়েছিল সৌদির বাদশার সাথে এ বিষয়ে সমাধান বের করার জন্য, প্রস্তাব দিয়েছিল ইসরায়েলের বিপক্ষে ইরানের বন্ধু হয়ে সহায়তা করতে। প্রক্সির মাধ্যমে এতদিন যাবৎ ফিলিস্তিনিদের পক্ষে যুদ্ধ করে আসা ইব্রাহিম রাইসি, হোক সেটা অ্যাসাসিনেশন বা দুর্ঘটনার কারণে, আমাদের মাঝে তিনি আর নেই। চিন্তা করি না এ কারণেই, কেননা ইরানের প্রতিটা মানুষের মধ্যে ফিলিস্তিনের জন্য ভালোবাসা আছে, রয়েছে ইসরায়েলের জন্য পাহাড় পরিমাণ ঘৃণা। এরাই তো স্লোগান শুরু করেছিল আল মাওতুল আমেরিকা, আল মাওতুল ইসরায়েল, আমেরিকা এবং ইসরায়েলের মৃত্যু। এদের লক্ষ্য একটাই, ইসরায়েলকে ধ্বংস করা। হ্যাঁ, আমরা দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হারিয়েছি, তবে এখনও সুপ্রিম লিডার এবং ইরানের হাজারো তরুণ রয়েছে যাদের মধ্যে আল আকসা বিজয়ের চেতনা রয়েছে। ফেসবুকে দেখা যাচ্ছে এনাদের মৃত্যুর ঘটনা শুনে একটি গোষ্ঠী উল্লাসে মেতে উঠেছে। আরে শিয়াই তো, ওরা তো কাফের, এত দরদ দেখানোর কিছু নেই, নিজেদের আকিদা ঠিক করো। ওদের জন্য ইন্নানিল্লাহ পড়লে তুমি নিজে ঈমান হারা হয়ে যাবে। এসব কথাবার্তা ফেসবুকে খুব বেশি ঘুরপাক খাচ্ছে। কারা এসব করছে এবং কারা করাচ্ছে সমস্ত ইনফরমেশন নিয়ে হাজির হচ্ছি। সিক্রেট রিভিল্ডের জেনুইন ফ্যানরা যদি চায় আমার ভিডিওগুলো সবার কাছে পৌঁছাক, তবে 20,000 লাইক আজকের এই ভিডিওটিতেও আসবে। আশা করি সকলে ভালো থাকবেন। ফি আমানিল্লাহ।